ঠান্ডা কাশি কখন বদলে গেল শ্বাসকষ্ট আর হাঁপানিতে? হ্যাঁ, এটা বলার একদম এই যে কারণটা আমি ধরে তুলছি এক্ষুনি, যেটা আমার দিয়ে আমি বোঝাতে চাই। একটা মানুষের কোনো আ আ একসময় ঠান্ডা কাশি লাগে। তখন তার সর্দি, জ্বর আসে কি নাক দিয়ে জল পড়ে, তারপরে কফ বেরোয়, অনেক কিছু। কিন্তু সেই জিনিসটা যখন ১ মাস ২ মাস অন্তর, অন্তর হওয়া শুরু হয়, তার ঠান্ডা কাশি লেগেই থাকে। কেন কি? সে জল ঘাটছে বেশি। বংশগত বা জেনেটিক্যালি যে জায়গাটা উইক যদি থাকে, আর যদি কারোর বাড়িতে কারোর আগে থাকতে কোনো ওই জায়গায় হয়ে আছে, কারোর যেরম আমার যে ঠান্ডা কাশি লেগেছিল, তার আগে আমার তারও ঠান্ডা কাশি লাগেনি, কিন্তু তার টিবি রোগ হয়েছিল। সেই সময় যে তার যে অবস্থা হয়েছিল, সেই হিসাবে সেই যে অর্গ্যানস বা সেই জায়গাটা কমজোরি হয়ে গেছিল। তারা ডাক্তার দেখিয়ে অনেক কিছু ফল, অনেক রকমের ট্রিটমেন্ট করে ঠিক করেছিল। আর যেহেতু আমারও ঠান্ডা কাশি লেগেছে, কেন কি আমারও বুকের যে পুরো যে মাথার থেকে বুকের পর্যন্ত, এই যে বুক জায়গাটা, এই জায়গায় যত অর্গান বা যা আছে, এই জায়গাটা আমারও উইক জেনেটিক্যালি, ঠিক আছে? তো সেই হিসাবে আমারও ঠান্ডা কাশি তারপর হাঁপানি এরম হয়েছিল। কিন্তু যখন ঠান্ডা কাশি বারবার লাগতে থাকে, কফ বারবার জমতে থাকে, আর সেই সময়ে ওষুধ খাওয়া, সিরাপ, অনেক কিছু, কফ বেরোয় তারপর বন্ধ হয়ে যায়। কেন কি কেউ তো ওটা পুরোপুরি বের করতে সুযোগই দেয় না। সবাই মেডিসিন এও খেয়ে প্যারাসিটামল আরো নানান রকমের যেসব ঠান্ডা কাশির সিরাপ মেডিসিন আছে তারা খাওয়া শুরু করে। আর সেটা খেয়ে খেয়ে সে খেয়েই যায় যখনই ঠান্ডা কাশি লাগে। আর ধীরে ধীরে যদি সেই ঠান্ডা কাশি ১ মাস অন্তর অন্তর ২ মাস অন্তর অন্তর হতে থাকে, তখনই ওই জায়গাটা আরো উইকনেস হয়ে যায়, কমজোরি হয়ে যায়। আর সেই হিসাবে যে কফগুলো বেরোচ্ছিল, সেইগুলো পুরোপুরিভাবে বেরোয় না। কেন কি আগে থাকতে ওগুলো ম্যানেজ করে প্রেশার করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। আর সেই হিসাবে কফগুলো জমতে থাকে। আর কফ যেগুলো থেকে যায়, সেগুলো ধীরে ধীরে ওই জায়গায় থেকে গাঢ় হতে থাকে। গাঢ় হয়ে শক্ত হয়ে যায় এয়ারওয়েজে, শ্বাসনালীতে। আর এরম ঠান্ডা লেগেই থাকে, আর হতে হতে জমতে 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 একসময় পুরোপুরিভাবে এয়ারওয়েজটা, শ্বাসনালীটা পুরোপুরি ভরে যায়। আর সেই সময়ে দেখা দেয় সেই ঠান্ডা কাশিটা হয়ে উঠেছে একটা বড় মাপের হাঁপানি ও শ্বাসকষ্ট, অ্যাস্থমা বলা হয়, অ্যাস্থমা সাইনাস। আর সেই সময়ের যে অবস্থাটা, সেটা যে আরো দুর্লভ। কেন কি সেই সময় তো আরো বুঝে পারা যায় না। কেন কি সে শ্বাস নিতে পারছে না, অসুবিধা হচ্ছে, গ্যাস নেওয়া, ক্যাপসুল, ইনহেলার, অনেক কিছু, কিন্তু তারপরেও সেটা ম্যানেজ হয়, পুরোপুরিভাবে ঠিক হয় না, যেরকম আমার হয়েছিল। তারপরে আমি ওইটা যে ঠিক করব সেটা আমি নিয়ে ভাবিও নি। কখন ভাবলাম, যখন আমার ৪ বছর পার হয়ে গেল, যখন লাস্টের দিকে অ্যাক্সিডেন্ট হলো, তখন যে দুটো ধাক্কা একসঙ্গে বেড়ে গেল, আর তার ফলে কি হলো, সেই শ্বাসকষ্টটা যেটা মেডিসিন বা কোনো ইনহেলার নেওয়ার সময় ঠিক হয়ে যেত, সেটা আর হলো না। কেন কি সেই টাইমে সে বডির এনার্জি নেই যে সেই জায়গাটা ওই যে কফ জমে আছে সেই জায়গাটা সে আরো ভাবে ভাবে দ্রুত কাজ করবে। কেন কি তাকে সুযোগই দেওয়া হয়নি। দু জায়গায় এখন তার প্রেশার, একবার বুকে লেগেছে, হাত ছুলে গেছে, একবার আগে থাকতেই হাঁপানি। তার মানে কি হলো, ৩ জায়গায় ইমব্যালেন্স, কোন জায়গায় সামলাবে বডি বেশিরভাগ, কেন কি এনার্জি ৩ জায়গায় দিতে হবে। সেই হিসাবেই আমার শ্বাসকষ্টটা পুরোপুরি বেড়ে যায়। আর এই যে মেডিসিন টেডিসিন একবার যেটা খাওয়া হতো, সেটা দিনে ৩ থেকে ৪ বার ইনহেলার, গ্যাস ৩ থেকে ৪ বার, তারপরেও ঠিক হয় না। এইভাবেই প্রবলেমটা আরো বাড়তে দিনের পর দিন বাড়তে থাকে। এই যে প্রবলেমটা দিনের পর দিন বাড়তে থাকলো, তারপরে হয়ে উঠলো হঠাৎই শ্বাসকষ্টের এই যে সমস্যা। সেইভাবেই আমি এই ভিডিওটা বলছি যে কখন হয়ে উঠলো সাধারণ ঠান্ডা কাশি একটা বড় মাপের রোগ, যেটা শ্বাসকষ্ট, হাঁপানিতে, অ্যাস্থমা সাইনাস। তো সেইভাবেই আমি বলছি। আর তারপরে আমি রুটিন ফিক্স করে খাবার দাবার চেঞ্জ করে ঠান্ডা লাগালাম। তারপরে অনেক ওয়েট প্যাক, অ্যানিমা, ডিটক্স জুস, সিজনাল ফ্রুটস, অনেক কিছু খেয়ে আরও বেশিরভাগ কখন রোদে বসতে হবে, কখন কি করা উচিত, সব কিছু অগোছালোভাবে শুরু করলাম। ধীরে ধীরে বুঝলাম, ৩ থেকে ৪ মাসের মধ্যে ধীরে ধীরে দেখলাম পুরোপুরিভাবে যে পুরনো মল কফ বেরিয়ে গেল।
তারপরে আস্তে আস্তে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। আর সেই হিসাবেই আমি বলছি, যাদের এখন পুরোপুরিভাবে অসুবিধা হচ্ছে, যারা এখনো এমার্জেন্সিতে নেই কিন্তু এইসব অসুবিধা হচ্ছে, তার মানে এখন টাইম আপনাকে এই যে কফগুলো, ময়লাগুলোকে পুরোপুরিভাবে বের করা। তার জন্যেই আমি এই জন্যেই বলছি যে ঠান্ডা লাগলেই সেই সময়টাই একটা সুযোগ থাকে, যেই সময়ে আপনি ওই ঠান্ডা যে কফগুলো তো বেরোবেই, জল তো বেরোবে নাক দিয়ে, তার সঙ্গে সঙ্গে পুরনো কফগুলো বের করে ফেলার। আমি সেটাই সুযোগটা ফায়দা নিয়ে করেছিলাম। আর সেই হিসাবেই আমি একটা প্রোটোকল বানিয়েছি, যা 1 ফিক্স 0 মেডিসিন প্রোটোকল, যেখানে কোনো উইদাউট মেডিসিন ইজি ওয়ে টু রিভার্স ইয়ার অল ইন্টারনাল হেলথ প্রবলেম। কেন কি রোগের সমাধান যখন একটাই, তাহলে কেন যে আমি এত নানান রকমের জিনিস করব? কেন কি এমার্জেন্সি আর আহ, আহ, যে নর্মাল স্টেজ আর সিম্পল যে স্টেজ, মানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। নাম্বার 1-এ কি ঠান্ডা কাশি জ্বর এসেছে, কেউ একটা দোকানে গিয়ে মেডিসিন বিয়ে খেয়ে নিল, ঠিক হয়ে গেল। আর 2 নাম্বার হচ্ছে তার ঠান্ডা কাশি লেগেই আছে, সারছে না, তার মানে কি স্যার স্টেজ নাম্বার 2, যে টাইমে তার পুরোপুরিভাবে মানে স্টেজ নাম্বার 3-র দিকে যাচ্ছে, তার আগে যদি সে ওখানে ঠিক করে ফেলে তাহলে আর কিচ্ছু দরকার পড়ে না। আর স্টেজ নাম্বার 3-তে চলে গেলে খুব একদম মারাত্মক হয়ে যায়। সেই বিষয়ে আমি বলছি না, আর ইউটিউব গাইডলাইন হিসাবে কিছু ব্যাপার আছে। আর একটু আমি ডিসক্লেমার দিতে, ইন দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নট ফর মেডিকেল অ্যাডভাইস। তো বুঝতে পেরেছো, এর জন্যই আমি বলছি। আর আমি একটা প্রোটোকল বানিয়ে দিয়েছি, যেটা অ্যামাজন, গুগল প্লে স্টোরেও আপলোড হবে, কি পার্সোনাল ওয়েবসাইটেও আপলোড হয়ে যাবে, যার এমার্জেন্সি দ্রুত যে সে কিভাবে ঠিক করবে, পরপর কি খাওয়া, কি কিরমভাবে কি করা, সকাল থেকে রাত অবধি পুরোপুরি কি কি লাগবে সব কিছু ওখানে A to Z বলা আছে। 3টে ল্যাঙ্গুয়েজে আমি দিয়ে দিয়েছি, যেটা ওর ভেতরেই পৃষ্ঠা নাম্বার করে দেওয়া আছে। আর তারপরে আমি আর একটা ব্যাপার, যেটা কেউ যদি নিজের কোনো পার্সোনাল হেলথ প্রবলেম থাকে, ইন্টারনাল হেলথ প্রবলেম, যেরকম পিসিওস, পিসিওডি, ডায়াবেটিস, হাঁপানি, শ্বাসকষ্ট, কোলেস্ট্রল, হাই বিপি, এভরিথিং, সব ইন্টারনাল প্রবলেম বলা হয়, যেগুলো লাইফস্টাইলের জন্যে ঘটিত বা ঘটে। আর সেই হিসাবেই আপনি আপনি চাইলে আমার ডিএম মেসেজ করতে পারেন, নাম, এজ, প্রবলেম আর কি সলিউশন ব্যবহার করেছিলাম সেটা। আর যে প্রবলেমটা ডিটেলসে একটু বলার চেষ্টা করবেন, যাতে মানে কি কি হয়, কবে থেকে কিভাবে, এইভাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য এইটুকুই।